আমেরিকায় রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর আরও ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২% কমিয়ে বাংলাদেশের জন্য এখন ৩৫% করায় সব মিলিয়ে ১ অগাস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর এখন শুল্ক দাঁড়াবে ৫০%। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানান, আগামী ১ অগাস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আরোপিত ৩৫% শুল্কের সাথে নতুন করে যোগ হবে। বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন এই বিষয়ে ওয়াশিংটনে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলোচনা করছে। ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এই আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশে প্রভাব ও করণীয় এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আমি আরেকটি তথ্য একদম সংক্ষেপে একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছেন আজকেই। আমরা আলোচনায় চলে আসি। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। আসলে আমরা যেটি দেখলাম যে গত এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প অথবা আমেরিকা যদি বলি, এবং সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। তখনও আমরা কথা বলেছিলাম বিষয়টি নিয়ে, এবং ৩ মাস ধরে আলোচনার পর আমরা যেটি দেখলাম যে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প। তাহলে এই যে ৩ মাস, এই ৩ মাসে অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কতটা সুবিধা করে উঠতে পেরেছে আপনার কাছে, আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। দেখুন, যে জায়গাটা থেকে আমি শুরু করতে চাই, প্রথমত হচ্ছে আমি ফলাফলটা দিয়েই শুরু করতে চাচ্ছি যে আপনি যদি শুল্ক কমাতে এখন যদি একই রেজাল্ট আসে, অলমোস্ট সেম রেজাল্ট, অতএব তার মানে হচ্ছে যত আলোচনাই হোক না কেন আমরা কার্যকরী আলোচনা হয় নাই, যেটা আমরা রেজাল্ট পাবো। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারেও বিভিন্ন ধরনের যে আলোচনা করার প্রক্রিয়া, চিঠি চালাচালি, সমস্ত জায়গাগুলা কিন্তু উল্লেখ করেছেন, তাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আশাবাদী ছিলেন যে হয়তোবা পরবর্তীতে শুল্ক কমাতে পারে। এখন স্বাভাবিকভাবে এখন আলোচনায় করতে হয়, তাহলে আলোচনাটা কি হলো যে সফলতা হলো না। আর একইভাবে যদি আমি তুলনা করে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন ভিয়েতনামের কথা বলতে চাই আমাদের প্রতিযোগী রাষ্ট্রের হিসাবে তুলনা করি, বিকজ আরএমজির ক্ষেত্রে আমাদের আসলেই প্রতিযোগী, আমরা ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা করছি। এখন ভিয়েতনাম আমার প্রতিযোগী রাষ্ট্র হিসাবে দেখতে পাচ্ছি একই সময়ের মধ্যে তারা কিন্তু কিছুটা হলেও সফল, কারণ তারা অনেকখানি কমিয়ে আনছে। যেটা হচ্ছে বাংলাদেশের থেকে বেশি ছিল, সেটা আমাদের জন্য এক ধরনের স্বস্তির জায়গা ছিল, কারণ আমার প্রতিদ্বন্দ্বীর প্রাইস যখন বাড়বে তখন আমার প্রাইস বাড়বে, কিন্তু রিলেটিভ প্রাইস বাংলাদেশের কমবে। আমরা কিন্তু সব সময় আন্তর্জাতিক বাণিজ্যে আপেক্ষিক দাম তথ্য নিয়ে কথা বলি, অর্থাৎ আপনি তুলনামূলক দামটা যেটা, সেটা যদি বাংলাদেশের কম থাকে তখন কিন্তু এই দ্রব্যটা যদি প্রয়োজনীয় দ্রব্য হয় তাহলে বাংলাদেশ থেকে তারা নিতে বাধ্য থাকবে, কারণ আমাদের আপেক্ষিক দাম কম, তুলনামূলকভাবে আমাদের দাম কম। সেই জায়গা থেকে আমি বলছি এখন বাংলাদেশ দুই দিক থেকে বিপর্যয়। বিপর্যয় হচ্ছে, আমরা বিজনেসে একটা কথা আছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, তার মানে হচ্ছে সমস্ত ডিম এক ঝুড়িতে রেখো না। আমাদের তো বৈদেশিক যে এক্সপোর্ট আর্নিংস সমস্তটাই এক ঝুড়িতে আছে। তো এক ঝুড়িতে থাকার রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের বাজার যদি বলেন পৃথিবীর গ্লোবাল মার্কেটে অ্যাক্রস দ্য কান্ট্রিজ আমরা যত কিছুই রপ্তানি করি আরএমজি, তার 20% কিন্তু একটা সিঙ্গেল কান্ট্রিতে যায়। আর একক দেশ হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট উই এক্সপোর্ট টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এই সেন্সে যুক্তরাষ্ট্র আমরা এক ঝুড়িতে রাখার কারণে যুক্তরাষ্ট্র যখন এই চাপটা, মানে শুল্ক, ট্রাম্প শুল্ক, এটা শুল্ক জ্বর কিংবা শুল্ক বিপর্যয়, বিপর্যয় ইন এ সেন্স, কারণ হচ্ছে পৃথিবীর একটা কিন্তু
অ্যাকশন আছে, যে তারা যে অ্যাকশনটা করছে সেটা নট নেসেসারিলি বাংলাদেশের সাথে, বহির্বিশ্বের সাথে। অতএব এনি কাইন্ড অফ ট্যাক্স অর টেরিফ সেটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে বিপর্যয় আনে। অতএব সেটা পৃথিবীর বিপর্যয় হবে কিনা এক বিষয়, আরেকটা হচ্ছে বাংলাদেশ। এখন আমি যে জায়গাটায় বলছি যে তুলনামূলক জায়গা থেকে বাংলাদেশ বিপর্যয়, কারণ আমাদের চেয়ে ভিয়েতনাম আপেক্ষিক ভাবে সুবিধাজনক জায়গায় অবস্থান করছে। এখন বাংলাদেশের যে টিম 9 থেকে 11 তারিখ পর্যন্ত আলোচনা করবে, বিষয়টা হচ্ছে এতদিন আলোচনায় সফল হয়নি, এখন আসলে আমরা কি আলোচনাটা করব, কারণ তাদের একটা কন্ডিশন কিন্তু রয়েছে যে এখন যদি আমরা বাড়াই, এডিশনালি তারা কিন্তু ট্যারিফ আবার সেই অংশটুকু বাড়িয়ে দিবে। অর্থাৎ আমরা বাড়াচ্ছি না, তাহলে আমাদের কমা। আসলে ট্রাম্পের নীতিতে জিরো ট্যারিফ করলে তারা জিরো ট্যারিফ করবে, বিষয়টা কিন্তু তা না। মূলত হচ্ছে আমার জিরো ট্যারিফ, তারা জিরো ট্যারিফ করবে, সেই শর্তে কিন্তু ইউএসএ আসবে না। ইউএস এর মেইন কনসার্ন হচ্ছে যে আমি এমন ট্যারিফ ইম্পোজ করব যেটা দিয়ে আমার যে ট্রেডের ক্ষেত্রে যে ডেফিসিট ছিল, তাদের ঘাটতি, সেটা যেন তারা ওই জিরোর দিকে নিয়ে আসে। অতএব তার 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 মানে হচ্ছে তাদের বিশ্ব বাজারে যে ডেফিসিট সেটাকে যদি তারা সারপ্লাস করতে পারে, তারা ভাবছে যে আমেরিকার অর্থনীতি একটা নতুন দিগন্ত পাবে। কিন্তু আপনাকে শুধু একটা কথা বলি, যেটা বাংলাদেশের সংখ্যা রয়েছে, ঠিক ইউএস এর ক্ষেত্রেও আপনি যদি পৃথিবীর বিখ্যাত অর্থনীতিবিদদের স্টেটমেন্ট এই ট্রাম্পের ক্ষেত্রে দেখেন, সেটা কিন্তু ভালো কিছু পূর্বাভাস দিচ্ছে না। কারণ আমি প্রথমেই বলছি, ট্যারিফ আপনি প্রোডাকশনকে হ্যাম্পার করবে। এখন যদি আপনি কাপড় আপনাকে কিনতে হবে, প্রয়োজনীয় দ্রব্য, অতএব আপনি কাস্টমস, থিওরি অফ কাস্টমস ইউনিয়ন বলে কি, যে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা ট্যারিফ দিয়ে গেম খেলি, কি করি, ট্রেড ক্রিয়েশন করি অথবা ট্রেড ডাইভারশন করি। অর্থাৎ যার সাথে আমার বাণিজ্য নেই আমি তার সাথে বাণিজ্য সৃষ্টি করি, আর যার সাথে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্য আমি আবার আরেক দিকে ডাইভার্ট করি। অতএব সেই ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ডাইভারশন হওয়ার জন্য আসলে কাপড়ের বাজারে সেটা কি এত সহজ? আমার মতে হচ্ছে আপনি বিশ্লেষণ করে দেখবেন যে বাংলাদেশ যে আরএমজির ক্ষেত্রে যে লেবার দেয়, পৃথিবীর আমি বলবো যে মজুরির তথ্য দিয়ে যদি দেখেন, তাহলে মজুরি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে তুলনা করলেও বাংলাদেশের অলমোস্ট ডাবল ওয়েজ হচ্ছে ইন্ডিয়াতে, ইভেন ভিয়েতনামে বেশি, যে কারণে তারা কিন্তু হাই উঠে গিয়েছে। অতএব সেই সমস্ত বিবেচনায় আমি বলবো যে ইটস এ গেম। যে কারণে ট্রাম্পের এটা যে আমেরিকা বিজয়ী হচ্ছে বিষয়টা না, এটার একটা লং টার্ম কনসিকুয়েন্স আছে। ইভেন আমেরিকায় কি হবে সেটাও কিন্তু এখন আমাদের সামনে দেখার বিষয়। কারণ বাংলাদেশ যে পণ্যটা রপ্তানি করে, আপনি দেখবেন বাংলাদেশ বলা হয় কম ভ্যালু এডেড পণ্য, একেবারেই আমি বলবো নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ আমেরিকায় যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিন্তু এই পণ্যটা। অতএব নিম্ন আয়ের মানুষদের যখন 37% অন এন এভারেজ দেখা গেছে এস্টিমেশন করে 17.5%-এর মতো আমেরিকায় সকল পণ্যের যদি এভারেজ করেন ট্যারিফ যে পরিমাণ ইম্পোজিশন করেছে এই যে আরএমজির ক্ষেত্রে যে রাষ্ট্রগুলা থেকে তারা ইম্পোর্ট করে। অতএব 100 টাকার জিনিস যখন 117 টাকা আসে, তখন আমেরিকার প্রতিটা হাউস হোল্ডের অন এন এভারেজ $2000 বেশি এক্সট্রা খরচ হবে বিভিন্ন পারপাসে, সমস্ত কিছু আমি যদি কাপড়ের সাথে ধরি প্লাস আদার্স যে ম্যাটেরিয়াল, তাহলে সেই $2000 আয় তাদের বাড়বে কিনা। যদি না বাড়ে, এই মূল্যস্ফীতির চাপ আমেরিকা কিভাবে বহন করবে এবং কিভাবে নিবে সেই জায়গাগুলো, এবং এই নিম্ন আয়ের মানুষের যে চাপ তৈরি হবে সেটা আসলে রাষ্ট্রে কোন ধরনের কি তৈরি হবে সেটাও কিন্তু এখন দেখবার বিষয়। কিন্তু বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। সতর্কতা এই সেন্সে যে আমরা যেভাবে একটা বাস্কেটে রাখছি সেটা অনেক ঝুঁকি যে তৈরি করে, ডাইভার্সিফিকেশনের যে প্রশ্ন, আরেকটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে কনসেন্ট্রেশন। আমরা সব সময় বলি, যেমন লোন দেওয়ার ক্ষেত্রে বলা হয় একজনকে এত বেশি লোন দিবেন না, ঠিক আপনিও ইম্পোর্ট এক্সপোর্ট বাড়াবেন, কিন্তু একটা দেশকে লক্ষ্য করেই বাড়াবেন না, কারণ পৃথিবীটার মধ্যে অনেক ধরনের জিওপলিটিক্স অনেক কিছু আছে। সবকিছু মাথায় রেখে যত ডাইভার্সিফিকেশন করতে পারেন, নতুন মার্কেট তৈরি করতে পারেন। কথা হচ্ছে 6 বিলিয়ন ইজ নট এনাফ যে আমি যদি নতুন মার্কেট ক্রিয়েট করতে পারি, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্য ইউএস।
কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বাণিজ্যিক কূটনীতি। অর্থাৎ কূটনীতি, বাণিজ্যিক কূটনৈতিক তৈরি করতে হবে, নেগোসিয়েশন সবাইকে দেওয়া হয় না। বিজনেস ডিলিংস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক বিজনেস, এবং বিজনেসের যে এথিক্স, বিজনেসের যে ডক্টর মোহাম্মদ শাহাদাত বেনিফিটস, হোসেন, আপনি জি এই আপনি ঠিক জায়গাগুলো। যেই জায়গাটিতে বলছেন, আমি এই জায়গাটিতে একটু বলি যে আজকে থেকে 11 জুলাই পর্যন্ত আলোচনা হবে এবং এই জায়গায় বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ আসলে সংরক্ষিত হয়। আপনি কি মনে করেন যে এই জায়গাতে কোন বিষয়গুলোতে অথবা কোন খাতগুলোতে, কোন জায়গাগুলো নিয়ে বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, এবং আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন আমেরিকার প্রশাসনের সঙ্গে আলোচনা দর কষাকষি করার জন্য বাংলাদেশের যে প্রতিনিধি দল, তাদের কি কোনো দুর্বলতা দেখেন অথবা তাদের স্ট্রেংথ কতটুকু বলে আপনি মনে করেন? দেখেন, সবার ব্যক্তিগতভাবে আমি কাউকেই ছোট হিসাবে দেখতে চাই না এবং কথা বলতে চাই না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা স্কিলসের একটা মূল্য দেই এবং বিশেষায়িত জ্ঞানের একটা মূল্য থাকে সব সময়। আমি এখন, আমাকে যদি কবিতা আবৃত্তি করতে বলেন, তার মর্মার্থ বলেন, আমি সেটা কিন্তু খুবই কম বুঝবো, কিন্তু আমি বুঝবো না সে কথাটা বলবেন না। অতএব যারা প্রতিনিধি গিয়েছেন তারা অবশ্যই কিছুটা বুঝেন, কিন্তু কতটা গভীরে বুঝেন সেটা নিয়ে হয়তোবা সন্দেহ থাকতে পারে। এই জন্যই আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যে জায়গাটাই করা উচিত, কারণ এটা হচ্ছে জোসেফ স্টিগলেটস 30-40 বছর আগেই বলেছে যে উই ডোন্ট হ্যাভ এনাফ বার্গেনিং পাওয়ার। মানে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, এলডিসি কান্ট্রিগুলার মানুষ যখন বার্গেনিং এ যায়, ব্রিটিশ পিপল, ইংলিশ পিপল যখন ইংরেজি বলে, তখন মাথা নাড়ানো এবং ইয়েস ছাড়া অন্য কোনো কিছু, যে কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ ডেপথ নলেজ এবং স্ট্রং ক্যাপাসিটি দরকার। অতএব ইয়েস ইয়েস বলি বলে আমাদের উন্নয়ন প্রজেক্টের 20-30% টাকা এই বার্গেনিং এর কারণে লস্ট হয়ে যায়। অতএব, অর্থাৎ এই যে আমাদের উন্নয়ন প্রজেক্ট, অতএব সেই জায়গাগুলো হচ্ছে যে আমাদের এখন নজর দেওয়া উচিত। ইভেন ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ইন্ডিয়ান, তাদের বার্গেনিং পাওয়ার, তারা কিন্তু ফেমাস হয়ে যাচ্ছে বার্গেনিং পাওয়ার। দেখবেন দে ক্যান টক লট অফ ইস্যুস এবং বলে যাচ্ছে এই জায়গাগুলা থেকে দে আর গেটিং বেনিফিটস, এবং স্পেশালাইজড একটা গ্রুপ তৈরি করেছে যারা মুভ করবে না। ধরেন প্ল্যানিং মিনিস্ট্রিতে এডিপির জন্য কাজ করবে, অতএব এখানে স্পেশালাইজড গ্রুপ থাকবে। আজকে এক জয়েন্ট সেক্রেটারি, পরশুদিন আরেকজন যাবে, উনাকে টোটাল প্রজেক্ট কি, প্রজেক্টের কি কি হয় সব বুঝাতে 2 বছর 1.5 বছর যাওয়ার পর উনি চেঞ্জ হয়ে যাবে, আবার আরেকজন আসবে। অতএব সাচ কাইন্ড অফ ইনএফিসিয়েন্সি আসলে সব জায়গায় হয়। ঠিক একই ক্ষেত্রে আমরা যদি বাণিজ্য বিষয়ক চিন্তা ভাবনা করি, অতএব বাণিজ্যে আমাদের আমলাদের ভিতর এমন একটা গ্রুপ থাকা উচিত যারা বাণিজ্য মন্ত্রণালয়ে কনসেন্ট্রেটেড থাকবে, এবং ফর দ্য লং টার্ম স্পেশালাইজড নলেজ তাদের মধ্যে কিন্তু তখন চলে আসবে। তখন তাদের কিন্তু ক্যাপাসিটি অফ বার্গেনিং পাওয়ার এনাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই জায়গাগুলোর প্রতি নজর দেওয়া উচিত, এবং এই সমস্ত বিষয়গুলা যে শুধু একদিনের বিষয় তা না, এইগুলা আমাদের প্রতিনিয়তই ঘটতে জি থাকবে। অতএব সেই বিশেষায়িত নলেজ বেসড যে টিম, যেখানে যেটা দরকার সেই জায়গাটুকু করা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। তানভীর হোসেন, একই বিষয় আমি আর প্রশ্ন রাখলাম না, যে বিষয়গুলোর কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি কি বলবেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শাহাদাত ভাইকে। শাহাদাত ভাই অনেক সুন্দর করে বলছিলেন। তো আমি ওনার সাথে কিছু পয়েন্ট একটু বাড়তি করে যোগ করি। প্রথমত হলো যে আমেরিকাতে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমার মনে হয় আমাদের অনেক বেশি দুশ্চিন্তা করার কারণ নাই। আমাদের এখানে কি প্রভাব পড়বে সেদিকে বেশি মনোযোগটা যদি আমরা দিতে পারি, সেটা আমার মনে হয় যে খুব ভালো হয়। আর প্রথমত আমি যতখানি আমি তো অর্থনীতির ছাত্র না, আমি উন্নয়ন নিয়ে কাজ করি। সেই জায়গাটা থেকে আমি যতখানি দেখছি আমাদের টোটাল প্রস্তুতিতে অনেক বেশি ঘাটতি ছিল এবং অনেক বেশি আলসেমি, অনেক বেশি স্লথ গতি ছিল, যেটার কারণে আমরা ভিয়েতনামের মতো কোন আউটপুট আমরা আনতে পারিনি। আহ, এবং আপনি যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখেন যে এই যে চিঠিটা আসলো 8 তারিখে, সেটিও কিন্তু আমরা আটকাতে পারিনি। যে আমাদের নেগোসিয়েশন স্কিলের এমনই একটা অবস্থা যে আমরা এই চিঠিটাও কিন্তু আমরা আটকাতে পারিনি। মানে যদি বিষয়টা এমন হতো যে নেগোসিয়েশনের পরে আপনি এরকম একটা চিঠি পাচ্ছেন,
তখন হলো কি আপনি কিছুটা হলো আপনি এগিয়ে থাকতেন, এখন হলো কি আপনাকে নতুন করে আপনার উপরে নেগোসিয়েশনের যে সুযোগটা ছিল সেই সুযোগটা আপনাকে আরো অনেক বেশি কমিয়ে দেওয়া হলো। এখন সমস্যা হচ্ছে কোথায়, সরকারের পক্ষ থেকে যারা গেছেন তারা কিন্তু এখান থেকে কোনো স্কিলড পার্সন বা যাদের ইনডেপথ নলেজ আছে সেরকম কাউকে কিন্তু আমরা যেতে দেখিনি। এবং এটাতে আরেকটা বড় সমস্যা হলো যে বিজিএমই এর প্রতিনিধি কোথায়, যারা সবচাইতে বেশি এই আমেরিকার শুল্ক আরোপের ক্ষেত্রে সবচাইতে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে বা যে সেক্টর ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রতিনিধি কোথায় এখানে? অন্যান্য এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেন, যারা দেখিয়ে দিতে পারতেন যে এই শুল্ক আরোপের কারণে আমেরিকান সামাজিক এবং রাজনৈতিক এবং আমেরিকার অর্থনীতিতে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে, যেটা একটু আগে শাহাদাত স্যার খুব সুন্দর করে বলছিলেন যে তাদেরও মানে তাদেরও যে জীবনযাত্রা আছে সেখানেও ব্যয়ভার অনেক বেড়ে যাবে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা পুরো বিষয়টা তুলে ধরার মতো কারা এখানে গিয়েছেন সেটা আমরা জানি না। আমি প্রথম থেকে কয়েকটা জিনিস আপনাকে একটু যে পয়েন্টগুলো আমরা করতে চাই, আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই। প্রথমত হলো যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠি পাঠানো হলো। আমরা ধরে নিলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেহেতু চিঠি গেছেন সব মুশকিল আসান হয়ে যাবে। যে ইকোনমিটা নিয়ে আমরা কথা বলছি এটাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি, মানে শুধুমাত্র অর্থনীতি দিয়ে বিশ্লেষণ করে কিন্তু আপনি এটাকে সমাধান করতে পারবেন না, আপনাকে অবশ্যই রাজনীতি মাথায় রাখতে হবে এবং সেই রাজনীতি মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। সুতরাং এই জায়গাটা এই যে জটিল অবস্থায় আসলো 3 মাসের মধ্যে, এই এই পুরো দায় দায়িত্ব বর্তমানের ইন্টারিম সরকারকে নিতে হবে এবং এই পুরো ব্যর্থতার দায়ভার তাদেরকে অবশ্যই মাথায় নিতে হবে। আশঙ্কার বিষয় হলো এই দায়ভার তো তারা মাথায় নিলেন, তারা তো কদিন পরে চলে যাবেন, কিন্তু এই মানুষগুলো যদি আমাদের এখানকার নারী কর্মীরা, নারী শ্রমিকরা চাকরি হারায়, এরা তো না খেয়ে থাকবে, এদের জন্য কি হবে? তো এই বিষয়গুলোকে যে এই যে সরকার খুব স্লথ গতিতে দেখছি এবং আমরা একটা কিছু ম্যানেজ করে ফেলবো, এই যে একটা প্রক্রিয়া, ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার কাছে অনেক বেশি কোশ্চেনেবল মনে হয়েছে। তারপর আরো যেটা আমি দেখেছি সহজ সমাধান খোঁজা। ফর এক্সাম্পল, যে আমরা ওখান থেকে বোয়িং এর যন্ত্রাংশ কিনবো, সামরিক যন্ত্রাংশ কিনবো, আমরা হলো যে ফুড লিকুইড গুলো আমরা কিনবো, এই যে সহজ সমাধান করে আমরা পার পেয়ে যাব, এটা তো এত সহজ না। এবং আপনি যদি আমেরিকাকে এখন আবেগের বশবর্তী হয়ে ভালো একটা তাদেরকে খুব ফ্লেক্সিবল একটা অফার দিয়ে দেন, আপনার 20% রপ্তানি হচ্ছে আমেরিকা, আপনি তাদেরকে ম্যানেজ করার জন্য একটা অসাম অফার দিয়ে দিলেন, কদিন পরে ইউরোপিয়ান ইউনিয়ন যে আপনার দিকে তাকিয়ে আছে, তারা যে আপনাকে নতুন কোনো শর্ত দিবে না সেটা আপনাকে কে বলবে? সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকারের প্রস্তুতির অভাব আছে এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে বিচক্ষণতার অভাব আছে। মানে বিশ্লেষণ করার জন্য তারা তো যথাযথ উদ্যোগই নেয়নি। তারা এখানকার বাংলাদেশে যারা এতদিন ধরে নীতি নির্ধারক আছেন কিংবা যারা গবেষক আছেন তাদের কাছ থেকে যথাযথভাবে ডেটা কালেক্ট করেছেন বলেও আমার মনে হয় না, কিংবা সেরকম কোনো নজির কোনো একটা সংবাদপত্র আসেনি। সুতরাং আমি এটা যেটা মনে করছি যে সরকারের এই ব্যর্থতা জনগণের উপর অনেক বেশি রকমের একটা খারাপ ফলাফল নিয়ে আসবে এবং আমাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জি, তানভীর হোসেন। কারণ আপনি দুটো জিনিস হতে পারে, যে ধরুন আমাদের এখানে ট্যাক্স করেছে আরো বেড়েছে 35%, এখন ওখানকার আমদানিকারকরা কত পার্সেন্ট দিবেন, আমাদের এখানকার রপ্তানিকারকরা কত পার্সেন্ট দিবেন, সেখানেও কিন্তু একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। সরকার যে শুধুমাত্র টপ লেভেলে বিষয়গুলো সলভ করে ফেলবেন তা না, এখানে টপ টু বটম অনেকগুলো টায়ার আছে, এই সবগুলো টিয়ারেই কিন্তু কাজ করতে হবে এবং সরকারের সেই জায়গাতে আমার মনে হয় সরকার যথাযথ উদ্যোগ নেয়নি এবং এই যে দৃশ্যগুলো আমরা দেখছি এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং দেশের মানুষের জন্য একটা বড় অশনি সংকেত বলে আমি মনে জি, করছি। তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাকে একটা বিরতি নিতে হবে।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন, আপনার কাছে একটু আসি। তানভীর হোসেন যে কথাটি বলছিলেন, এই যে আমেরিকা থেকে আমদানি বাড়িয়ে, হ্যাঁ, যে ট্রেড ডিফিসিটের কথা আমরা বলছি, বাণিজ্য ঘাটতির কথা বলছি, এটা আসলে কতটা কমানো সম্ভব, এটা কতটা বাস্তবিক, আপনি এই ব্যাপারে কি বলবেন? দেখেন তানভীর ভাই যথার্থই বলেছেন, ইন এ সেন্স যে আপনি এটাকে সহজ, মানে এটা হচ্ছে কি যে অতি সাধারণ একটা বিষয়ের মতোই বিবেচনা করছেন, তার কিন্তু একটা ইঙ্গিত দেয় যে আপনি বলেছেন তার প্রেক্ষাপটে আমি এই কিনবো, আমি এই অফার দিয়েছি, এই বিষয়গুলা এত সহজ নয়। বিষয়টা হচ্ছে যে কথাগুলো বলছে যে আমরা একটা প্লেয়ার এবং সারা বিশ্বে আরো অনেক প্লেয়ার আছে, অতএব সব হচ্ছে গেম। আপনি যে কথাটা তানভীর ভাইও বললেন যে আপনি আজকে ইউএস এর সাথে রাজি হয়ে গেলেন, তাহলে সেই রাজিটা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার যে এজ এ হোল ইউরোপিয়ান ইউনিয়ন যদি চিন্তা করেন, তাহলে আপনার বাণিজ্য তার যে আরো অনেক গুণ বেশি। অতএব সেই জায়গায় তারা যদি আরো কঠিন শর্ত দেয়, তখন তো বলবেন তাও মেনে নিবেন, মানে তাদের সাথে তখন আপনি কিভাবে মেটাবেন? বিষয়টা হচ্ছে আপনি যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, তার মানে হচ্ছে এক জায়গায় আপনি পারচেজ করতেন, এখন সেটা শিফট করছেন। শিফট করা মানে কি, ওই দেশ তখন আপনার সাথে সেই সম্পর্কটা রাখবে কিনা, তখন অন্যান্য জিনিসের ক্ষেত্রে কি ঘাটতি হবে, লট অফ ক্যালকুলেশনস রিকোয়ার্ড। যে বাংলাদেশের এখন একটা বড় হিসেব করা দরকার ছিল যে এই 6 বিলিয়ন, এই 6 বিলিয়নকে আমি কিভাবে, আমি বলবো কি যে আমরা বিস্তারটা কিভাবে করতে পারি। নট নেসেসারিলি ইউএস থেকে আমরা মনে করবো যে ইয়েস উই ক্যান লুজ 2 বিলিয়ন ডিউ টু দা এই যে বার্গেনিং, এইসব কারণে, কিন্তু বাকি 4 বিলিয়ন আমাকে অন্য কোন জায়গায় আছে সেটাকে কম্পেনসেট করব। কারণ 6 বিলিয়ন যদি শিফট করতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে অন্য জায়গায় গ্যাপ পড়বে, সেই গ্যাপের কিন্তু আরেকটা বড় কনসিকুয়েন্স হতে পারে। অতএব হিসাবটা এত সহজ নয় যে সিম্পলি আমরা বাণিজ্য করতে, যেমন যে ট্রেড, যে তুলা আমদানি করতেন ধরেন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, এখন সেই তুলা আমদানি করতে যদি ইউএসএ যান, তার কস্ট কি বাড়বে? আপনি বিদেশের কথা চিন্তা করছেন, বাংলাদেশে 2 কারণেও তো কস্ট বেড়ে যাবে। সেম কটন ইফ ইউ ইম্পোর্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আর এট দ্য সেম টাইম বাংলাদেশে টাকার মান যদি আরো কমে যায়, দুই দিক থেকে চাপ পড়বে, বাংলাদেশে অনেক দাম বেড়ে যাবে। যেমন আপনি বলতে পারেন যে আমি যে টাকার মান কমে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনি তো ডলার কিনবেন, বিজনেসম্যানরা ডলার কিনবে, তখন ডলার কস্ট কি হয়ে যাবে, $1 কিনতে তার বেশি, টাকার মান কমে গেলে ইম্পোর্ট করতে বেশি বাড়বে, অতএব তখন কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে। অতএব ট্যারিফ বাড়ার কারণে প্রাইস বাড়বে, বাংলাদেশের টাকার মান ধরে না রাখার কারণে ট্যারিফ বাড়বে, প্লাস হচ্ছে বড় কনসিকুয়েন্সটা হচ্ছে যে আপনি আসলে আপনার প্রতিযোগী রাষ্ট্রের সাথে কিভাবে খেলছেন। ফর এক্সাম্পল আপনি দেখেন ভিয়েতনাম যে গেমটা খেললো, সেটা হচ্ছে তারা বাংলাদেশকে কম্পিটিটিভ ধরেছে এবং তারা কিন্তু স্ট্রং নেগোসিয়েশন করেছে, যেটাই বাংলাদেশ ব্যর্থ কম্পেয়ার যদি করেন আপনি ভিয়েতনামের সাথে। কারণ ভিয়েতনাম একটা বিশাল পর্যায় পর্যন্ত অনেক নিচে 26% পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা করতে পারে নাই, তার মানে এক ব্যর্থ। আরেকটা জায়গা হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত যে চিঠিটা, যে তানভীর ভাই বললেন যে চিঠিটা ফেরানো এক জিনিস, যে চিঠিটা ইস্যু না করে আমি নেগোসিয়েশনে বসলাম, আর চিঠি ইস্যু হওয়ার পরে আমি নেগোসিয়েশনে বসলাম, দিস টু প্ল্যাটফর্মস আর ডিফারেন্ট। বিকজ আপনি যখন একটা চিঠি খেয়েছেন, এটা হচ্ছে কোজিং কনসার্ন, তার মানে আপনি এখন সেই চিঠি খাওয়ার প্রেক্ষাপটে যাচ্ছেন, অতএব আপনি কিন্তু দুর্বল, আপনাকে ধমক দিলে মেনে নেবেন, কিন্তু তার আগে যখন কোনো চিঠি ইস্যু হয় নাই, তখন আপনি আরো সাবলীল ভাবে জিনিসটা সুরাহা করতে পারতেন। এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা যখন 35+10 30-15 আমরা 50-এর দিকে চিন্তা করতেছি, ভিয়েতনাম যখন 26-25-এর দিকে চিন্তা করছে, এখন আমরা কি তার সমান হতে পারি কিনা? কারণ বাংলাদেশের ক্ষতিটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় এখন, যে আমরা কত দিক থেকে ক্ষতি হতে পারে। এক, সেটা হচ্ছে তাদের
দাম বাড়ার কারণে চাহিদা কমবে যুক্তরাষ্ট্রের বাজারে, অতএব সার্বিকভাবে কিছুটা যে কমবে থিওরিটিক্যালি তাত্ত্বিক দিক থেকে সেটা বলতে পারেন কমবে, কিন্তু বাকিটা কি জন্য কমবে? বাকিটা কমবে হচ্ছে প্রতিযোগী রাষ্ট্রের সাথে আপনি গেম খেলতে পারেন নাই ঠিক মতো, ইফিশিয়েন্ট প্লেয়ার না। অতএব সেই প্লেয়ারটা আমরা ইফিশিয়েন্ট দক্ষ যদি খেলোয়াড় হতে পারতাম, তাহলে এখন আমরা দক্ষ খেলোয়াড় কিনা সেটা নির্ভর করবে যে টিম 9 থেকে 11 তারিখ যাচ্ছেন, গিয়েছেন, অলরেডি আলোচনা করছেন, আগামী কালকেও আলোচনা আছে, তাদের ফলাফলটা কি। তারা যদি, আমি দিব্যি দিয়ে বলতে পারি থিওরিটিক্যালি, আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই নেগোসিয়েশনের ফলাফল ডিপেন্ড করবে বাকিটা কমবে কি কমবে না। আমরা যদি 20% কমতে পারি 20%-এর নিচে, তার মানে হচ্ছে আপনি যদি দেখেন ভারতের 27, 29 এবং 26, তার নিচে যদি 20% বাংলাদেশ করতে পারে, তাহলে কিন্তু সেই জায়গায় যে ট্রেডটা ইউএসএ তে কমবে সেটা বরং কম্পেনসেট হয়ে যাবে অর্ডার শিফট করে বাংলাদেশকে সাস্টেইন করার জন্য। ইট ডিপেন্ডস অন দেয়ার ক্যাপাসিটি এবং ফাইনাল রেজলিউশনটা কি আসে সেটা। জি, আপনি যেই কথাটি বলছিলেন, আমি যদি একটু দেখি, ভিয়েতনামের কথাটি বারবারই আসছে আলোচনা এক্সাম্পল হিসেবে। আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে তাদের যদিও 20% নেমে এসেছে শুল্ক নেগোসিয়েশনের পর, কিন্তু তারপরও আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে ভিয়েতনাম একরকম ঘোষণা দিয়েই তারা অন্য বিকল্প বাজার খুঁজছে এবং তোড়জোড় দিয়ে এটা খুঁজছে তারা বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেটি বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যেও এই চেষ্টা রয়েছে অথবা কম বেশি। আমরা যদি বলি, প্রথমত এটি আপনি যথেষ্ট মনে করেন কিনা যে বাংলাদেশের ব্যবসায়ীরা বিকল্প বাজার, ইউরোপ আমেরিকার বাইরে বিকল্প বাজার আসলে যথেষ্ট খোঁজেন কিনা? আবার সাথে আরেকটি বিষয় আছে, খুঁজতে চাইলেই কি খোঁজা যায়, নাকি এই ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে? চেষ্টাটা যে করবে সেই ক্ষেত্রেও আসলে কিছু ব্যারিয়ার রয়েছে? যে দেখেন, আমরা যে নতুন বাজারের যদি পরিসংখ্যান দেখেন, তাহলে বাংলাদেশের কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে নতুন বাজারে এবং এক্সপানশন হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। যেমন যে সব বাজারে, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, জাপানের কথা চিন্তা করেন, ইস্টার্ন ইউরোপের কথা চিন্তা করেন, মানে হচ্ছে এই প্রত্যেকটা দেশেই আপনি যদি প্রবৃদ্ধির দিক থেকেও চিন্তা করেন সেটা রয়েছে। কিন্তু এই জায়গাটাকে আরো বিস্তার ঘটানোর জন্য বিজে পক্ষ থেকে কিন্তু আসলে ব্যবসায়ীদের পিছনে বড় রোলটা প্লে করে কিন্তু গভর্নমেন্ট, মানে হচ্ছে বাংলাদেশের সরকার, বাইরের যারা ব্যবসায়ী, আমার দেশের যে জিনিস নিয়ে বিজনেস হচ্ছে সেই বিজনেস কমিউনিটিকে সরকার কতটুকু এন্টারটেইন করে, কতটুকু ডাকে, তাদের সাথে কতটুকু মিট করে। যে কারণেই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ এক একটা দেশের অ্যাম্বাসেডর নিয়োগ করে। কেন নিয়োগ করে? রাষ্ট্রদূত কেন নিয়োগ হয়? বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে আমি স্পষ্টভাবেই বলি, বাংলাদেশের বিশ্বে কি পাটের বাজার নাই? পাটের দ্রব্যের বাজার নাই? আছে, এবং সেই বাজারটার হিসাব দেখেন, তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপাদন করত, কিন্তু চীন সবচেয়ে বেশি এক্সপোর্ট করত, গ্লোবাল এক্সপোর্টের। চীন যেখানে 0.0% পাট উৎপাদন করে না, তার মানেটা কি? চীন বাজারগুলাকে ক্যাপচার করেছে। চীনের যে রাষ্ট্রদূত যে থাকে, তারা দেখবেন যে তারা বিভিন্ন অনুষ্ঠান থ্রো করে ব্যবসায়ীদেরকে নিয়ে, ইন্ডিয়া এইগুলা ফলো করতেছে। আমি যে কয়েকটা রাষ্ট্রে গেছি তার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। অতএব আর বাংলাদেশের অ্যাম্বাসেডর, আমরা বাইরে একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলাম, জীবনে কোনোদিন ডাক পেলাম না, মানে খুঁজেও নেয় না যে আছে কি নাই, কেউ আসছে কি না। মানে বলতেছি জাস্ট একটা রোল প্লে করবে, এই বিজনেস রুলটা ডিপেন্ড করে, দে আর দ্য এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্টকে দে আর রিপ্রেজেন্টিং ইন দ্যাট কান্ট্রি, শুধু বসে বসে হিউজ স্যালারি নেওয়ার জন্য না, বাট আমাদের ভিতরে এই কালচার, প্র্যাকটিস এবং দেশটাকে সামনে নেওয়ার যে স্পিরিট, সেই জায়গায় ধরেন এখন বলতে পারেন যে একটা রাজনৈতিক সরকার এবং অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক সরকারের যদি নলেজ লেভেলের কথা চিন্তা করেন, তখন দেখবেন একটা হাই সুপার নলেজ লেভেল কিন্তু অন্তর্বর্তী সরকারে দেখতে পাচ্ছি, তারপরেও নেগোসিয়েশন ফেলিউর। আসলে আমাদের এই নলেজ গুলা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, অনভ্যস্ততার কারণে আপনি জ্ঞানী হতে পারেন, ডিগ্রি হতে পারেন, বাট আনটিল এন্ড আনলেস ইফেক্টিভলি ইউজড, আপনার কিন্তু প্রপার সময়ে সেই রাইট টাইমে রাইট ডিসিশন গুলা নেওয়ার অভ্যাসই নাই। অতএব সেই জায়গায় সবসময় যে কথাটা তানভীর ভাই বললেন যে ঢিলে ডালা মনে হয়, এই ঢিলে ডালা অ্যাক্টিভিটিস
কিন্তু আমাদের সমস্ত কিছুকেই কিন্তু ইনএফিশিয়েন্ট এবং অকার্যকর করে দিচ্ছে। যেটা বললাম যে আমাদের বর্তমান সরকারে বড় বড় অর্থনীতিবিদরা রয়েছেন, সবাই সম্মেলন করে, কিন্তু বিষয়টা হচ্ছে তারপরেও এমন একটা ডিল যদি না হয় তাহলে এক কাইন্ড অফ নেগলিজেন্স ফ্রম দেয়ার সাইড বললে সেটা কিন্তু খুব বেশি হয় না। জি, ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনার কাছে আসি, যে কথাগুলো বলছিলেন, বিশেষ করে আমরা যদি দেখি যে একক দেশ হিসেবে আমেরিকা বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য, এবং যদি 1 অগাস্টের আগে আমরা ধরে নেই, যদি ইনকেস যদি ভালো কোনো নেগোসিয়েশন না হয়, এবং এই যে এত অল্প 22 দিন 23 দিনের ব্যবধানে যদি শুল্ক নতুন যেটা দেওয়া হয়েছে এটা যদি কার্যকর হয়ে যায়, তখন ব্যবসায়ীরা, পোশাক শিল্পের মালিকরা অথবা অন্যান্য যারা আছেন তারা কি করবেন? সরকার যে তাদের পাশে দাঁড়াবে, তারাই বা সরকারি কিভাবে দাঁড়াবে? সেই পরিকল্পনা, সেই ভাবনাও কি সরকারের এখনই ইভেন আরো আগেই করা উচিত ছিল না, অথবা কি তারা করেছে এমন কিছু দেখতে পাচ্ছেন? আপনার কাছে কিছু দৃশ্যমান হচ্ছে তানভীর হোসেন? ধন্যবাদ। আমার কাছে যেটা দৃশ্যমান হয়েছে সেটা হলো যে বিজিএমই নেতৃবৃন্দ অনেক কুষ্মা প্রকাশ করেছেন, তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, তারা হতাশা প্রকাশ করেছেন, এবং তাদের কাছে মনে হচ্ছে যারা সরাসরি আমেরিকার সাথে বিজনেসটা করছেন তাদেরকে একটু দিশেহারাই মনে হচ্ছে। তারা আসলে ঠিক জানেন না যে এই বিষয়টাকে কিভাবে ডিল করবেন। কারণ এখন যে প্রোডাক্ট গুলো এক্সপোর্ট হবে এগুলোর কন্ট্রাক্ট হয়ে গেছে ধরুন আরো 2 বছর আগে। তো সেই প্রোডাক্ট গুলোকে যদি এখন নতুন শুল্ক নীতির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এই প্রোডাক্ট গুলো যে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন আমাদের রপ্তানিকারকরা। সরকারের দিক থেকে কোনো ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন নাই যে তারা রপ্তানিকারকদের পাশে আছেন কিংবা নাই। যে মানুষগুলো চাকরি হারাবেন বা যে নারী শ্রমিকরা, পোশাক কর্মীরা চাকরি হারাবেন, তাদের পাশে সরকার থাকবেন, সেই ধরনের কোনো কমিটমেন্ট কিন্তু নাই। আমরা এই জায়গাটাতে একটা বড় ঘাটতি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাংলাদেশ ব্র্যান্ডের অনুপস্থিতি। আমি যদি একটু বলি, আপনার হলো একটা রিসেন্ট এক্সাম্পল আপনাকে দেই। সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের একজন প্রখ্যাত বক্তা শশী থারুর, তিনি হলো যে আফ্রিকান ইউনিয়নের দেশগুলোতে ভিজিট করেছেন। আপনি দেখুন উনি কিন্তু বিরোধী দলের এমপি, উনি কার প্রতিনিধি হয়ে গেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে উনি গেছেন। তার মানে তারা তাদের কান্ট্রি ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়নি। তাদের কান্ট্রি ইন্টারেস্টের ক্ষেত্রে তাদের কাছে মনে হয়েছে তাদের বিগ অ্যাসেট হলো মিস্টার শশী থারুর, তাকে তারা গ্লোবাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে পারেন। তিনি অসাধারণ সুবক্তা এবং অনেক কনভিন্সিং পাওয়ার ওনার বক্তব্যের মধ্যে আছেন, সুতরাং তাকে তারা পাঠিয়েছেন এবং তিনি তার কাজটা করেছেন বা করে যাচ্ছেন। তাহলে এইটুকুর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা মেসেজ পাই, সেটা হলো যে ব্র্যান্ড হিসেবে যদি একটা দেশকে দাঁড় করাতে হয়, তাহলে দেশের যে যে উইংস গুলো আছে, যে আপনার হলো যে শক্তিগুলো আছে, সেগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে। আপনি দেখুন গত 1 বছরে কতজন ট্রেডার, কতজন ভিজিটর বাংলাদেশে এসেছে। গ্লোবালি বাংলাদেশ ব্র্যান্ডের এখন অবস্থাটা কি? আমরা ধীরে ধীরে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা পেতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে যে ব্র্যান্ডের, যে বাংলাদেশ ব্র্যান্ডের যে বেহাল দশা, এই বেহাল দশা নিয়ে আপনি তো নেগোসিয়েশন টেবিলে পৌঁছানোর আগে যে প্রস্তুতি, সেখানেই তো আপনি অনেকখানি পিছিয়ে পড়ে যাচ্ছেন। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে কথাটা, যে কোশ্চেনটা আপনার ছিল যে বাংলাদেশ সরকারের কোনো হলিস্টিক প্রিপারেশন আছে কিনা এই ঝড়টা, এই ট্যারিফ ঝড়টাকে সামাল দেওয়ার মতো, আমার কাছে যেটা মনে হয়েছে না। অংশীজনদের সাথে সেরকম কোনো আলোচনা যদি হতো তাহলে আমরা মিডিয়া মারফতে খবর পেতাম, এবং সে ধরনের কোনো তথ্য নেই। এবং যেটা সবচাইতে দুঃখের বিষয় সেটা হলো যে বাংলাদেশের যেসব এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এটাকে বলা হয় যে আমেরিকান ডিপ স্টেটের সরকার, এবং তারা ভেবেছিল যে তারা তো আমেরিকার গুড বুকে আছে, তারা সব জায়গাতে ভালো করবে। দেখুন অর্থনীতির ক্ষেত্রে, অর্থনৈতিক রাজনীতির ক্ষেত্রে এইসব বিষয় যে কাজ করে না, সেটা কিন্তু আমেরিকা ঠিকই বুঝিয়ে দিল। এখন আমার মনে হয় যেটা সরকারের এই নাক কুচা, তারা স্বভাব থেকে বেরিয়ে এসে যারা অংশীজন আছে তাদেরকে নিয়ে খুব দ্রুত হলো যে আপনার কাজ করতে হবে। এবং আপনি দেখেন যখন আপনি একটা ইন্টারন্যাশনাল
টুর্নামেন্ট খেলতে যান তখন অনেক সময় অনেক প্লেয়ারকে স্ট্র্যাটেজিক ভাবে সাইড লাইনে বসিয়ে রাখা হয়, অনেক সময় অনেক প্লেয়ারকে স্ট্র্যাটেজিক ভাবে দেশ থেকে উড়িয়ে নিয়ে যেয়ে খেলানো হয় যে ওই দেশের সাথে ওই প্লেয়ার ভালো করবেন। নিশ্চয়ই আমাদের এখানে সেই সব অ্যাসেট আছেন, তাদেরকে এখনই অবশ্যই আলোচনার টেবিলে সংযুক্ত করা উচিত। এবং যাদেরকে আপনি এখন এত অল্প সময়, এই সময় যদি সরকার কোনো তড়িৎ ব্যবস্থা না নেয়, কোনো মানে এক্সাম্পল সেট করতে না পারে, তাহলে এই দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূসকে নিতেই হবে। এবং এই জায়গাটাতে অবশ্যই তার এইসব মহান 3-0 বক্তব্য দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে অবশ্যই কান্ট্রি ইন্টারেস্টকে আমরা সবার আগে দেখব, এখানে কার কি ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা দেখব না। তাদের এই পলিটিক্যাল ফেলিউরকে তাদেরকে অবশ্যই জনগণের সামনে আসতে হবে। আপনি এখানে রজার রহমান বা অন্যান্য রহমান দিয়ে কাজ হবে না, আমাদেরকে ভীষণ রকমের স্পেসিফিক স্কিল। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি শ্রদ্ধা রেখে বলছি, যদি সবাই ব্যবসা করতে পারতেন তাহলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের শিক্ষকরা হতেন সবচেয়ে বড় ব্যবসায়ী। তারা যেহেতু বড় ব্যবসায়ী না, তারা হলেন বড় শিক্ষক। তাহলে ব্যবসায়ীর কাজ ব্যবসায়ীকে করতে হবে। এখানে আলোচনার জন্য যাকে দরকার, যে ধরনের স্কিল সেট দরকার, তাদেরকে নিয়ে সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। জি ধন্যবাদ। আমাদের সময় কম। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, ছোট্ট করে আমি একটু আসি আপনার কাছে, যে আপনি কি মনে করেন যে 1 আগস্টের আগে এই যে আলোচনা যে হবে আগামী কদিন, এই 1 আগস্টের আগে একটি সুবিধাজনক আসলে রেজাল্ট অথবা একটা সমঝোতায় পৌঁছাতে পারবে বাংলাদেশের প্রতিনিধি দল? কতটা সম্ভব? আমার সন্দেহ রয়েছে। জি, আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমার সন্দেহ রয়েছে যে এটা ভালো কিছু হবে। কারণ অংশীজনদের যে কথাটা বারবার তানভীর ভাই বলছেন, যে অংশীজনদেরকে যদি আলোচনায় না আসেন ব্যবসায়ীদেরকে, তাহলে আপনি তো ডিফারেন্ট স্টেজে নেগোসিয়েশনের বিষয় আছে। ইভেন আমেরিকান ব্যবসায়ী $5 জিনিস $25, অতএব সে $25 মধ্যে যদি $20 মার্জিন হয়, কত পার্সেন্ট হয়? সেই জায়গায় প্রাইস যে খুব বেশি বাড়াতে হবে তা না, এটা ব্যবসায়ী বুঝবে যে আসলে কোন জায়গাটায় স্প্রেড কিরকম। অতএব নেগোসিয়েশনটা শুধু যে স্টেট লেভেলের, উনাদের মাথায় অনেক ডিপে বিজনেসের অনেক কিছু, বাস্তবে আমরা শিক্ষকতা করি, যখন প্র্যাকটিক্যাল যাই অনেক কিছু লার্ন করি। অতএব সেই জায়গাটা একটা বড় গ্যাপ রয়েছে মনে করি যারা আলোচনার টেবিলে গিয়েছে। অতএব অতি দ্রুত ব্যবসায়ীদের সাথে ওই দেশের ব্যবসায়ীদের যাদের বড় বিজনেস হচ্ছে তাদের একটা আলোচনার দ্বারেও উন্মুক্ত করা উচিত, এবং সেটা রাষ্ট্রের তত্ত্বাবধানে। জি, ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। তানভীর হোসেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনেই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।